আপনি তো আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। হারুন ভাই, আরেকটা প্রসঙ্গ আনতে চাইবো। গতকাল আইনমন্ত্রী একটি কথা বলেছেন। তিনি বলেছেন নভেম্বরে মন্ত্রিসভার যে প্রথম বৈঠক হবে সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উপস্থাপন করা হবে। এই সংশোধনীতে কোন কোন বিষয়গুলো আনা উচিত বলে আপনি মনে করেন? আমরা সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে বেশ কিছুদিন আগে যখন বর্তমান যে আইনটা আছে এই আইনে সংগঠনগতভাবে জামাত ইসলামীর বিচার করা যাবে না এই ধরনের একটি কথা আইনমন্ত্রী বললেন, তখন আমরা তার সঙ্গে দেখা করেছিলাম এবং তখনই তিনি বললেন যে উনি খুব দ্রুত একটা সংশোধনী আনবেন। কিন্তু এই ব্যাপারটা নিয়ে অবশ্য বেশ বিতর্ক রয়েছে, তার কারণ আগের আইনমন্ত্রী বলছেন যে না এই করা যাবে এবং আমরা বলছি যে করা যাবে, উনি বলছেন না। তারপরেও উনি সম্প্রতিও এই কথাটা বলেছেন যে উনি এই সংশোধনীটা আনছেন। আমরা তো নিশ্চয়ই আশা করব যে আইনকে আরো যোগ্যতম করার জন্য যত সংশোধনী আসতে পারে তত এটা খারাপের কিছু নয়। স্পেসিফিক্যালি যে আমি বলতে পারি যে একটা তো রয়েছেই যে ধরুন জামাতকে সংগঠনগতভাবে বিচার করার জন্য যা যা করা দরকার সংসদে আসবে। আরেকটা জিনিস সেখানে খুবই শক্তভাবে আসা উচিত, আশা করি নিশ্চয়ই সেটা আসবে, সেটা হচ্ছে যে আপনার রাষ্ট্রপতির হ্যাঁ সেটা যে আর্টিকেল, সুনির্দিষ্ট আর্টিকেলটা আমি এখন বলতে পারছি না, যে রাষ্ট্রপতির অধিকার আছে যে কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত যে কাউকে মার্সি দেওয়া বা ক্ষমা করা। আমরা জানি না আজ যে ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে, আজ থেকে 10 বছর পরে 5 বছর পরে এমন কোন পরিস্থিতি যখন আসে যে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীরাও রাষ্ট্রপতির ক্ষমার সুবাদে তারা পার পেয়ে যাবে। কাজে আমরা আশা করব অন্তত এই বিশেষ ধারাটি রাষ্ট্রপতির, যে শুধুমাত্র যুদ্ধাপরাধ আইনে দণ্ডিত অপরাধী বাদে আর সকলকে করতে পারবেন, এটা যদি থাকে তা ভবিষ্যতে কোনো রাষ্ট্রপতি অন্তত এই ধরনের কাজটা করতে পারবে না। না, এটা দুটো দিক। একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী, যেটা আইনমন্ত্রী বলেছেন যেটা করতে যাচ্ছেন তারা, কিন্তু আমরা সেই সঙ্গে বলছি যে সংবিধানের সংশোধনী সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটা যে রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত, সেটা হচ্ছে আর্টিকেল 49-এ যেটা বলা হয়েছে, সেখানে রাষ্ট্রপতিকে, এটা বাংলাদেশটা পৃথিবীর সব দেশের রাষ্ট্রপতিদের এই ক্ষমতা দেওয়া হয়, কিন্তু আমরা যেটা বলছি রাষ্ট্রপতি করতে পারবেন না এই ভাষা প্রয়োগ না করে ওটা বলতে গেলে রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করা হবে। আমরা বলতে চাইছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিরা রাষ্ট্রপতির ক্ষমা লাভের অযোগ্য বলে বিবেচিত হবেন। সেটা হচ্ছে আর্টিকেল 47-এর ব্যাপার, 49 না। আর্টিকেল 49-এ আমরা হাত দিতে চাই না। আমরা বলছি যে আর্টিকেল 47-এ যে আইন দিয়ে যে ধারা অনুচ্ছেদ আমাদের এই আইনটাকে প্রোটেক্ট করছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে, যে কারণে যেটা জিয়াউর রহমান সব জানাল আইন বাতিল করলেও এই আইন বাতিল করতে পারেননি, যে এই আইনটা সংবিধানের দ্বারা সুরক্ষিত। সেই ধারাতেই আমরা চাইছি এরা রাষ্ট্রপতির ক্ষমা লাভের অযোগ্য বলে বিবেচিত। শারীর ভাই, আমি আরেকটা দিকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গতকাল যে জামাতের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম, তিনি যথারীতি বলেছেন এটা ন্যায়ভ্রষ্ট রায় হয়েছে এবং তারপরে বলেছেন তিনি যে রাজনীতির ভাষা ও আদালতের ভাষা এক হবে না, ট্রাইব্যুনাল রাজনীতিকদের ভাষায় কথা বলবেন না, জুরিসডিকশনের বাইরে গিয়ে কথা বলার বিষয়টি আমরা আপিল উত্থাপন করব, এই কারণে আমাদের আপিল অ্যালাউ হওয়া উচিত। এই বিষয়টা একটু উনি, পৃথিবীর কোন দেশে কখনো অভিযোগ কি তিনি করতে পারেন আদালতের বিরুদ্ধে? আমি সেটাই বলছি, পৃথিবীর কোন দেশে গণহত্যাকারী স্বীকার করে না। এখন এইটা হচ্ছে আদালতের ব্যাপার, ট্রাইব্যুনালের ব্যাপার। ট্রাইব্যুনাল এটাকে, তার এই মন্তব্যকে কিভাবে দেখবে। একই সঙ্গে ট্রাইব্যুনালকে আরেকটা বিষয় দেখতে হবে, সেইটা হচ্ছে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নিজামীর দল হরতাল ডেকেছে লাগাতার। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে, ট্রাইব্যুনাল মানে এটা হচ্ছে হাইকোর্টের সমমর্যাদার একটি আদালত। হাইকোর্টের কোনো রায়ের বিরুদ্ধে যেখানে আপনার আপিলের সুযোগ আছে এবং আপিলে তারা যাচ্ছে, সেইখানে হরতাল ডেকে এই যে নাশকতা, এবং হরতালের আগে থেকে সেটা শুরু হয়ে গেছে, গতকালকে থেকে নাশকতা সন্ত্রাস শুরু হয়ে গেছে, এইটা করতে পারে কিনা আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে আদালত অবমাননা শুধু নয়, আমাদের একেবারে প্রচলিত আইন সংবিধান সবকিছুর পরিপন্থী, বাংলাদেশ রাষ্ট্রের পরিপন্থী। এটা যদি আমরা চলতে দেই, এটাকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে যে কোনো সময় উচ্চতর আদালতে যে কোনো রায়ের বিরুদ্ধে কেউ হরতাল ডেকে বাংলাদেশ সচল করে দেবে, সন্ত্রাস এবং ধ্বংসাত্মক কাণ্ড করে দেশটাকে ধ্বংস করবে। এটা হতে পারে না। আমাদের আদালতের মর্যাদার ব্যাপারে আমি মনে করি যে সরকার বিরোধী দল সবাইকে সোচ্চার হতে হবে যে জামাত যে কাণ্ডটি করছে
এটা শুধুমাত্র প্রতিবাদ নয়, এটা হচ্ছে ওই যে বাংলাদেশকে ধ্বংস করবার যে পরিকল্পনা ৭১-এ নিয়েছিল, এখনো তারা সেখানে আছে। এই দেশটাকে ধ্বংস না করে তারা ক্ষান্ত হবে না। হরতাল এগুলো হচ্ছে ওই একটা অজুহাত তৈরি করছে। ট্রাইব্যুনালের রায় না, গত বছর কি হয়েছে, সারা বছর ধরেই তো লাগাতার তারা হরতাল দিয়ে এই ধরনের নাশকতামূলক কাজগুলো করেছে। সুতরাং এগুলো জামাতের ব্যাপারে যে জন্য আমরা বারবার বলছি, শুধু ৭১-এর গণহত্যার জন্য কেন, জামাত যে সন্ত্রাসগুলো করছে, এই যে নিজামীদের দল, সেই সন্ত্রাসের জন্য সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করেই জামাত নিষিদ্ধ করা যায়। এবং এই দলটি যতক্ষণ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত, আপনি গত বছরও দেখেছেন, প্রত্যেকদিন হরতাল ডাকবে এবং হরতাল ডাকবে, সেদিন ট্রাইব্যুনাল বসবে না। জি অবশ্যই। হরতাল যেহেতু আজ হরতাল এবং রবি সোমবারও হরতাল, আমি একটু আমাদের সহকর্মী আছেন দুজন, ফার্মগেট এলাকা থেকে আছেন ওবায়দুর রহমান এবং চট্টগ্রাম থেকে আছেন আহসান রিটন। ওবায়দুর, আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে নগরীর নিরাপত্তা পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? মহুয়া, আপনি আছে যেহেতু হরতাল, তো সারাদিনই নগরীর যে আর নিজামীর রায়কে কেন্দ্র করে সারাদিনই ঢাকা সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই কড়া করে অবস্থানে ছিলেন। তো আমরা এই দুপুরের পরে সন্ধ্যা এবং সন্ধ্যার দিকেও অনেক নগরীর বিভিন্ন স্থানে পুলিশ দেখেছি, বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের টহল ছিল। তো একটু আগে আমি সারা ঢাকা শহর মোটামুটি বলতে গেলে ঘুরে এসেছি। তা আমি প্রথমে গিয়েছিলাম গুলশান এলাকায়। গুলশান এলাকা আপনার যে তেজগাঁ হয়ে গুলশান ঢুকার মুখেই এখানে একটা নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং প্রত্যেকটি গাড়িকেই মোটামুটি তল্লাশি করে ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে। তো ওইদিকে একইভাবে বনানী এলাকায় তো মোটামুটি পুলিশের মোটামুটি উপস্থিতি ভালো আছে। তো এরপর আমি যে শেওড়াপাড়া কাজীপাড়া হয়ে মিরপুর গিয়েছি। তো সেখানে পুলিশের উপস্থিতিটা একটু কম অন্য এলাকার চেয়ে। তো অন্যান্য হরতালের সময় যে মিরপুর 10 নম্বর যে গোল চত্বর, সেখানে পুলিশের বেশ সরব অবস্থান থাকে। তো আজকে সারা দিনের বেলাও এখানে পুলিশ ছিল অনেক। তো রাতে আমরা একটু পুলিশে অতটা যে হরতালের আগে যেরকম পুলিশের উপস্থিতি থাকে সেরকম উপস্থিতি আমরা দেখিনি। তো এরপর আমি গাবতলী গিয়েছিলাম। গাবতলীও আমি মোটামুটি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখেছি। তো আমি একটু আগে আমাদেরকে বিডিআরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে ঢাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হবে। তো আমি যখন বের হই 10টার দিকে, তখন বিজিবি দেখিনি, কিন্তু একটু আগে ফার্মগেট এলাকায় আমি পরপর 3টি বিজিবির গাড়ি দেখেছি। অনেক ধন্যবাদ। আমি রিটন আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রামের নিরাপত্তার সার্বিক পরিস্থিতি আপনি কিরকম দেখেছেন, এবং এর আগে আমরা বিভিন্ন সময়তে জামায়াতের হরতালে দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা নাশকতার সম্ভাবনা থেকে থাকে। এবার প্রশাসনের পক্ষ থেকে সেটা মোকাবেলায় বাড়তি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বহুয়া অতীতের এই ধরনের ফাঁসির এই ধরনের রায়কে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায়, বিশেষ করে এই এলাকাটিতে জামাত শিবির নেতাকর্মীরা নাশকতা চালিয়েছে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে আসলে ওই এলাকায় আজকে সকাল থেকে পুলিশ এবং র্যাব তৎপর ছিলেন। আপনি হয়তো জেনে থাকবেন যে আজকে দুপুর 12টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারবকুণ্ড এলাকায়, সীতাকুণ্ডের বারবকুণ্ডে, সেখানে জামাত শিবিরের কিছু কর্মী সড়ক অবরোধ করার চেষ্টা করে এবং সেখানে বিষয়টি জানতে পেরে পুলিশ 25 রাউন্ডের মতো গুলি করে সে অবরোধটি তারা ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া আমরা নগরী এবং আশপাশের 14টি উপজেলা সম্পর্কে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। আমরা কথা বলেছি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে প্রত্যেকটি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে বিশেষ করে যে সমস্ত এলাকায় ইতিপূর্বে এই ধরনের রায়কে কেন্দ্র করে হত্যাসহ নানা রকমের নৈরাজ্য চলেছে, সেই সমস্ত উপজেলা, বিশেষ করে ফটিকছড়ি, সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী এবং সীতাকুণ্ডে প্রত্যেকটি এইসব উপজেলায় 2 প্লাটুন করে বিজিবি থাকবে, পাশাপাশি র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনীগুলো থাকবে। রিটন, আপনাকে অনেক ধন্যবাদ। ওবায়দুর এবং রিটন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। হারুন ভাই, আমি একটু এবার বিএনপি প্রসঙ্গটাতে আসতে চাই। বরাবরের মতোই বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখায়নি গতকালকে রায়ের পর। বিএনপির এই অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমার মনে হয় এই প্রশ্নটা যদি আপনি সমাজের যে কোনো সচেতন মানুষকেই করবেন, তাহলে একটাই উত্তর পাবেন, তারা বিস্মিত। বাংলাদেশের একটি অন্যতম বড় দল, রাজনৈতিক দল,
বাংলাদেশে প্রথমত তো তারা সরাসরি যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং তাদের মুক্তি পর্যন্ত খালেদা জিয়া দাবি করেছিলেন। তার পরবর্তীতে তারা একদম নিশ্চুপ ভূমিকা পালন করছে। এত বড় বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যারা বিশ্বাসঘাতকতা করলো, এত বড় একটা বিচারিক প্রক্রিয়া যখন দেশে চলছে, সেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ যেখানে কনসার্ন, একমাত্র এই দলটি কোনো মন্তব্য করছে না। এতে করে তারা কি প্রমাণ করছে? এতে করে প্রমাণ করছে যে আমরা এসবের মধ্যে নেই, এছাড়া তো আর কিছু হতে পারে না। কিন্তু তাই বলে